প্রতিরক্ষা খাতে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে একটি প্যারাগ্রাফও লেখার সময় পান নাই মাননীয় স্পিকার। আশা করেছিলাম একটা ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল আমাদের প্রতিরক্ষা খাত নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে, সেখানে প্রতিরক্ষা খাতের যে বরাদ্দ দেওয়া আছে সেটা পরিচালন ব্যয়তেই বেশিরভাগ বরাদ্দ মাননীয় স্পিকার চলে যাবে। দ্বিতীয়ত, আমাদের পরিবেশ এবং জাতীয় সম্পদ। নাহিদ ইসলাম সংসদে এমন বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য ঘিরে উত্তেজনা বিরাজমান করছে সংসদে। তো চলুন কি বক্তব্য দিয়েছেন এটা যদি আমরা শুনি তাহলে অবাক হয়ে যাবেন। চলুন শুনে আসি। প্রতিরক্ষা খাতে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে একটি প্যারাগ্রাফও লেখার সময় পান নাই মাননীয় স্পিকার। আশা করেছিলাম একটা ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল আমাদের প্রতিরক্ষা খাত নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে, সেখানে প্রতিরক্ষা খাতের যে বরাদ্দ দেওয়া আছে সেটা পরিচালন ব্যয়তেই বেশিরভাগ বরাদ্দ মাননীয় স্পিকার চলে যাবে। দ্বিতীয়ত, আমাদের পরিবেশ এবং জাতীয় সম্পদ আমাদেরকে কিভাবে সুষ্ঠু ব্যবহার করতে পারি সেটা নিয়ে কিছু আমি মনে করি গুরুত্বপূর্ণ কথা এই বক্তব্যে এসেছে। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলেছেন, ডিরেগুলেশনের কথা বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার পুনর্গঠন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যে কথাগুলো এই ধরনের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় বিএনপি 31 দফাতে বলেছিল। রাষ্ট্র মেরামতের রূপরেখা, রাষ্ট্র সংস্কারের রূপরেখা, 31 দফা। জুলাই সনদে আমরা দেখেছি বিএনপি স্বাক্ষর করেছিল, এটার পক্ষে ভোট চেয়েছিল এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সৎভাবেই এই সংসদে জাতির সামনে স্বীকার করেছিলেন যে নির্বাচনের জন্য আপোষ করে সাইন করেছিল। ফলে এই সরকারের অনেক ভালো কথা আমরা আসলে বিশ্বাস রাখবো কিভাবে? অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি করবেন, রাজনীতির গণতন্ত্রায়ন যদি আপনি কিভাবে না করবেন? রাজনৈতিক সংস্কার যদি না হয়, যদি সুশাসন নিশ্চিত না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আপনি কিভাবে অর্থনীতির সংস্কার করবেন মাননীয় স্পিকার? অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি কিভাবে করবেন? আপনি দুদক সংস্কার করবেন কিনা, আপনি বিচার বিভাগ সংস্কার করবেন কিনা, আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা, এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতন্ত্রায়ন কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল। তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? সাংবিধানিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? তাহলে এগুলো কি জাতির সাথে প্রতারণা নয়? একইভাবে এই বাজেটকে যদি আমরা একটা প্রতারণার দলিল বলি তাহলে মাননীয় স্পিকার আমরা কি খুব বেশি ভুল বলবো? মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা যেটা বলেছি যে রাজস্ব আপনি বাজেটে ঘাটতি বাজেট করছেন। কেন্দ্রীয় অর্থনীতিতে যখন মহামন্দা চলে তখন ঘাটতি বাজেট করে, তখন মুদ্রা ছেড়ে দেওয়া হয় যাতে চাহিদা বৃদ্ধি পেলে কর্মচাঞ্চল্য তৈরি হবে, সমাজে অর্থনীতি বেগবান হবে। কিন্তু মাননীয় স্পিকার, এইখানে যেই আমাদের রাজস্ব ধরা হয়েছে আর আমাদের যে পরিচালন ব্যয় 6,21,000 কোটি টাকা, আমাদের কিন্তু এই রাজস্ব তো উঠবে না আমরা জানি, আমরা কিন্তু ঘাটতি বাজেট দিয়ে আমরা আসলে বিনিয়োগ করি যাতে পরবর্তীতে সুফলটা আবার রাষ্ট্র পায়, জনগণ পায়। কিন্তু আমাদের যে পরিচালন ব্যয় ধরা হয়েছে এটাই কিন্তু মাননীয় স্পিকার আমাদেরকে ঋণ করা লাগবে এবং এই ঋণ কোথায় গিয়ে শেষ হবে? বিগত আমলে আমরা দেখেছি দেশকে ঋণগ্রস্ত করা হয়েছে, প্রচুর ঋণ নেওয়া হয়েছে। ফলে ঠিক অর্থনৈতিক গুণগত পরিবর্তন